আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা দেখব যশোর বোর্ড 2026 সালে আসা পোয়েম থেকে কোয়েশ্চেন এবং অ্যান্সার। প্রত্যেকটা আমরা প্রশ্নে কি চাইছে, এই উত্তরটা কিভাবে করা যায় এবং ব্যাখ্যা। তো আমরা এরকমভাবে কেন পড়বো দেখো, আমরা যদি 8টা করে প্রশ্ন 8টা বোর্ডেরও করতে পারি 64টা প্রশ্ন। এখন তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখো, প্রায় সেম কাইন্ড অফ ভিডিও কোয়েশ্চেনগুলো আসে। তো এগুলো রিপিটেড হওয়ার সংখ্যা অনেক বেশি। তো আমরা শুধুমাত্র 26 সালের দিকে যদি ফোকাসড রাখি, তাহলে এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচে যে সকল শিক্ষার্থীরা আসো, তোমরা কিন্তু এখান থেকে হুবহু 5টা প্লাস কমন পেয়ে যেতেই পারো। এটা অসম্ভব কিছু না। তো আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে। আমি খুব কম্প্যাক্ট রাখার চেষ্টা করব, খুবই দ্রুত শেষ করব। তো তোমরা আমি আমার কন্টেন্টে শুরু করছি। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ওমি ও লাইফ? কবিতার মূল বার্তা কি? কবিতাটা কোশ্চেনটা আসছে কোন কবিতা থেকে? ওমি ও লাইফ থেকে, যেটা হোয়াইটম্যান লিখছে। দ্য মেইন মেসেজ of the poem is that life has meaning and value even when it seems full of struggles and disappointment. মানে কি, আমাদের মেইন মেসেজটা হচ্ছে, যদিও আমাদের জীবনে অনেক বেশি স্ট্রাগল থাকে, অনেক বেশি হতাশা থাকে, তারপরও এর একটা ভ্যালু আছে। দ্য পোয়েট বিগেমস উইথ ফ্রাস্ট্রেশন। কবি শুরু করছে কিসের সাথে? ফ্রাস্ট্রেশনের সাথে, হতাশা দিয়ে। সিইং ফেইথলেস পিপল, ফুলিশ কাওয়ার অ্যান্ড ওয়েস্টেড ইয়ার্স। মানে আমরা আমাদের জীবনকে কিভাবে অবলীলায় ওয়েস্ট করে দিচ্ছি। আমাদের বছরের পর বছর আমরা দেখো রিলস, আমরা যদি এই পর্যন্ত শুধুমাত্র রিলস দেখার সময়টা কাউন্ট করি, সেটাও আমাদের পড়াশোনার থেকে এমনকি বেশি হয়ে যেতে পারে, তাই না? তো এই জিনিসগুলো দিয়ে কবি প্রথমে হতাশা প্রকাশ করেছেন, বাট ইজ ফাইনাল অ্যান্সার ইজ হোপফুল। কিন্তু শেষে সে এসে খুবই আশাবাদী হয়েছে। ইউ এক্সিস্ট, ইউ লাইফ এক্সিস্ট। মানে আমরা যাই করি তাও আমরা বেঁচে তো আছি, তাই না? এভরি পারসন ক্যান কন্ট্রিবিউট। মানে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। একদম মিনিংলেস ভাবে আল্লাহ তাআলার সৃষ্টি কখনো হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। তো এটাই বুঝাতে চাইছি যে কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য গ্রেট অন গোয়িং স্টোরি অফ হিউম্যানিটি। দ্য মেসেজ ইজ ডু নট গিভ আপ অন লাইফ। মানে আমাদের মূল মেসেজটা হচ্ছে, আমরা যেন আমাদের জীবনকে নিয়ে হাল ছেড়ে না দিই। ইনস্টেড ফাইন্ড আউট পারপোজ অ্যান্ড প্লে দ্য পার্ট নো ম্যাটার হাউ স্মল। মানে আমরা যত ছোট কাজই না করি না কেন, সেটা যেন কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে করি। ইন দ্য পাওয়ারফুল প্লে অফ লাইফ, আমাদের এই জীবনের একটা অংশে। এটাই বোঝানো হয়েছে, হতাশ না হয়ে জীবনের অবদান রাখতে। এটাই হচ্ছে আমাদের কবিতার মূল মেসেজ। আশা করি আমি হয়তোবা বুঝাইতে পারছি, যদি একটু বেঁধে গেছে, সরি ফর দ্যাট। হোয়াই ডাজ দ্য পিপল কল টাইম অ্যান ওল্ড জিপসি ম্যান? কেন সময়কে এটা বলা হয়? এই প্রশ্নটা আমি এই পর্যন্ত 2টা বোর্ড সলভ করাইছি। রাজশাহী বোর্ড, তুমি হয়তোবা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর একটা হচ্ছে ঢাকা বোর্ড। 2টাতেই সেম কোয়েশ্চেন আসছে যে কেন সময়কে ওল্ড জিপসি ম্যান বলা হয়? কারণ সময় কখনো থেমে থাকে না। এটা ব্যাবিলন, রোম, লন্ডন, বিয়ন্ড, এটা কোথাও থেমে থাকে না, এটা চলতে থাকে। আমি জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝাইছি। তো এখান থেকে আমি আর পড়াবো না, কারণ এই জিনিসগুলো একই জিনিস রিপিট হচ্ছে। এখান থেকেই তুমি ধারণা নিতে পারো যে 2026 সালে যদি ইন্টার বোর্ড, মানে বোর্ডের মধ্যে বোর্ডে কোয়েশ্চেন সেম পাওয়া যায়, তাহলে এটা 27 এবং 28 সালের মধ্যে এটা বোঝাই কথা যে এই বোর্ড থেকেই কোয়েশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর 5টা কোয়েশ্চেন কমন পাওয়া অনেক বড় কিছু না। তো আমি আশা করব তুমি আমার এই সিরিজগুলো সম্পূর্ণভাবে শেষ করবে। আমি সিকিউরলি প্রত্যেকদিন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখানে মূল থিমটা আমি জাস্ট বুঝাই দিই। যাযাবর কখনো এক জায়গায় থাকে না। যাযাবর বলতে জিপসি। একজন জিপসি কখনো এক জায়গায় থেমে থাকে না। সে অনবরত চলতে থাকে, এবং সময়ও ঠিক তেমনই। সময়কে আবার ফিরিয়ে আনা যায় না। সময় একবার চলা শুরু করে তো করে, আমরা তাকে কোনো কিছুর লোভ দেখায় কোনোভাবে তাকে থামাতে পারবো না। দ্য কম্পারিজন শোজ দ্যাট রেস্টলেস, ওয়ান্ডারিং অ্যান্ড কমপ্লিটলি আনস্টপেবল। এই সেম 3টা জিনিস আমি ঢাকা বোর্ডেও বলছি অ্যান্সার করার সময়। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, কারণ এমন কোনো না কোয়েশ্চেন থাকতে পারে, এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো লাইন যদি তোমার মাথায় থেকে থাকে, যে একটা লাইন লিখলেই তোমার কিন্তু পুরো অ্যান্সারে 2 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মার্কগুলো খুবই ভাইটাল। মাদার্স লাভ ফর হার চিলড্রেন ইজ ডিভাইন, ডু ইউ সাপোর্ট? মায়ের ভালোবাসা ঐশ্বরিক। এটা কি তুমি একমত কিনা? অবশ্যই। আই ফুললি সাপোর্ট দিস স্টেটমেন্ট। এবার তোমার এই স্টেটমেন্টের পক্ষে যুক্তি দেখাতে হবে। তো দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড ক্লিয়ারলি শোজ দ্যাট মাদার্স লাভ ইজ ট্রুলি ডিভাইন। দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ, প্রথম মা কি করছে? জন্ম দিছে, বড় করছে, স্যাক্রিফাইসড হার টাইম, মানে নিজের সময়কে উৎসর্গ করছে কার জন্য? তার সন্তানকে এনার্জি দিতে, বড় করতে, তাই তো? ইভেন হোয়েন শি বিকাম ওল্ড অ্যান্ড মেন্টালি উইক, হার ডটার স্টিল ফেল্ট দ্য ওয়ার্মথ অফ হার আর্লিয়ার লাভ। মানে যখন সে বৃদ্ধ হয়ে গেছে, তখন তার মেয়ে এই ভালোবাসাটাকে বুঝতে পারতেছে। এ মাদার্স লাভ উইথাউট
এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। মায়ের ভালোবাসা এরকমই যে আমরা কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না যে আমি এর মূল্যে এটা পেতে পারি। তো শি গিভস এভরিথিং শি হ্যাজ। তার কাছে যা ছিল সে তাই দিয়ে দিছে, যার ফলে এটা ঐশ্বরিক। আশা করি বুঝতে পেরেছো। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার। আমি যখন তোমাদের এই টু মাদার্স রিমেম্বার নিয়ে কিছু কথা বলি তখন আমার নিজের কাছে ফিল হয় যে আসলে আমার মা আমার জন্য কত কিছু করছে, আমি তার জন্য কি করতেছি। আমি আশা করব আমার এই কথা থেকে যদি 1% মানুষ ইন্সপায়ার হয়, আমার সার্থকতা এখানেই। এই ভিডিও বানানো সম্পূর্ণ ফ্রি। এখানে আমি আমার প্রচার করি না, আমি আমার পরিচয় দেই না, আমি কোথায় পড়ি, আমার কোর্স কিনতে বলি না। সম্পূর্ণ তোমাদের ভালোর জন্য বানাচ্ছি। তো আমি আশা করব শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের সাথে থাকবে। তো দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম, এই কবিতার মূল অংশ কি, এই প্রত্যেকটা জায়গায় আসবে সামারি বলতে গেলে। তো আমি এইরকম সামারিও কিন্তু আপলোড করেছি আমার ভিডিওতে, অসংখ্য ভিডিও আছে। তোমরা যদি একটু আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, যে বাংলা এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনের পর সামারি। সামারি বলতেই কিন্তু মেইন থিমকে বোঝায়, তাই না? আমি আসলে মেইন থিম আকারে না লিখে জিনিসটা সামারি আকারে লিখছি। তোমরা ভিডিওগুলো দেখো, এই যে বুকসের সামারি। এখন এই সামারিটা যদি কেউ পড়ো তাহলে কিন্তু সে মেইন থিমটাই লিখে আসতে পারবে, তাই তো? তো আমি আশা করব তোমরা এই ভিডিওগুলো দেখবে। এগুলো সম্পূর্ণ ভিডিওগুলো কোর্স আকারে আছে, প্লেলিস্ট আকারে আছে। তোমরা যেটা চাও প্লেলিস্ট সেভ করে রাখতে পারো। দেখো 55টা ভিডিও দিয়ে আমি সম্পূর্ণ ইংলিশ ফার্স্ট পেপার কভার করাইছিলাম। তো আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও সিকোয়েন্টলি আপলোড করার চেষ্টা করব। তো দেখো, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সাইকেল অফ লাভ কেয়ার বিটুইন এ মাদার অ্যান্ড এ চাইল্ড। সাইকেল বলতে কি, একবার মা তার মেয়েকে ভালোবেসে বড় করছে, এখন মেয়ের পালা তার মাকে ভালোবাসা। কারণ মা এখন বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে। দ্য পোয়েম শোস হাউ এ স্ট্রং কেয়ারিং মাদার রাইজেস হার ডটার, শেপস হার লাইফ। মানে কিভাবে একটা সন্তানের জীবনকে আকৃতি দেয়। আমি ফিল করতে পারি আমার মা কিভাবে আমার জীবনকে আকৃতি দিছে, কিভাবে আমাকে গড়ে তুলছে, এবং তার সম্পূর্ণ প্রতিচ্ছবি আমার নিজের মধ্যে আমি খুঁজে পাই। বাট অ্যাজ টাইম পাসেস দ্য মাদার গ্রোস ওল্ড অ্যান্ড উইক। যে সময় যত যায় তত মা বৃদ্ধ হয়, দুর্বল হয়ে পড়ে। দ্য রোল রিভার্স, মানে কি এখন রোল রিভার্স হয়ে গেছে, এখন আমার পালা আমার মাকে সেবা দেওয়ার। দ্য ডটার বিকামস দ্য caregiver. The poem also explores the theme of unconditional love that never changes regardless of age or condition. It unconditional love বোঝায় যেটা কখনো চেঞ্জ হয় না। Finally, it teaches the children should return the same. এটা আসলেই শিখায় যে প্রত্যেক সন্তানের উচিত সেম ভাবে ভালোবাসা, যেভাবে তার মা তাকে ভালোবেসেছেন। আমরা যেভাবে আল্লাহর নিকট দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। ইসলামের সৌন্দর্য এখানেই। জিনিসটা বোঝাতে ইংরেজিতে এতটুকু সময় লাগলো আর আরবি ভাষায় জাস্ট একটা লাইন। তবে ভাবার তো আরবি ভাষাটা আরো বেশি ছিল। তো দেখো, হোয়াট ডাজ দ্য ডার্ক অ্যান্ড ডিপ উডস সিম্বলাইজ ইন দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। অন্ধকার এবং গভীর বন কিসের প্রতীক? এখানে কি বুঝাইতে চাইছে? দ্য ডার্ক অ্যান্ড ডিপ উড সিম্বলাইজ সেভারাল থিংস ইন দ্য পোয়েম। অনেক কিছু বোঝায়। অন ওয়ান লেভেল দে রিপ্রেজেন্ট দ্য বিউটি অ্যান্ড পিস অফ নেচার। এক পর্যায়ে কিন্তু তারা আমাদের প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে, দ্যাট অ্যাট্রাক্টস পোয়েট স্ট্রংলি, যেটা কবিকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল, আকর্ষণ করেছিল। বাট অন এ ডিপার সিম্বলিক লেভেল, যদি আমরা সিম্বলিক লেভেলে যাই, দ্য ডার্ক অ্যান্ড ডিপ উডস মে রিপ্রেজেন্ট দ্য টেম্পটেশন টু এসকেপ ফ্রম লাইফস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এটা আমাদের অনেক ক্ষেত্রে মৃত্যুকেও বুঝাতে পারে, বা আমাদের দায়িত্ব এবং কর্তব্যকেও বুঝাতে পারে, যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য জীবনে কতটা গভীর, এর মূল্য কতটা বেশি। দে কুড অলসো সিম্বলাইজ ডেথ। এটা মৃত্যুকেও বুঝাতে পারে, আমি যেটা আগেই বলে দিছি, ঠিক আছে? দ্য ফাইনাল এটার্নাল রেস্ট দ্যাট এভরি পার্সন ইজ ড্রন টু বি মাস্ট। মানে এই জিনিসটা এমন চিরন্তন সত্য যেটা সকলকে মুখোমুখি হতে হবেই। আমরা মনে করি জীবনে বেঁচে থাকাটা আসলেই একটা অনেক বেশি ওয়ান্ডারিং, যে আমি বেঁচে আছি। মৃত্যুটা কিন্তু অবধারিত হবেই। তবে আমরা মৃত্যুটাকেই ধরে নিই, আজ না কাল আসবে, কাল না পরশু আসবে। তবে মৃত্যুটা আসবেই। বেঁচে কিন্তু আমরা থাকবো না। তবে আমরা বেঁচে থাকাটাকে ন্যাচারাল করে ফেলছি। মৃত্যুটাকে একদম হঠাৎ করে ফেলছি। তবে মৃত্যুটাকে হঠাৎ না করে মৃত্যুটাকে কনস্ট্যান্ট রাখা উচিত। কারণ এটা হবেই। আজ মারা যাই, কাল মারা যাই। I have to go in front of Allah. এটাই বুঝানো হইছে যে এভরি পারসন ইজ ড্রন টু বি মাস্ট রেসিস্ট আনটিল অল ডিউটিস আর ডান। প্রত্যেকটা মানুষকেই তার জীবনে মৃত্যুবরণের পূর্বে কিছু ডিউটিস বা কর্তব্য থাকে যেগুলো শেষ করতে হবে। দ্য উডস আর লাভলি বাট ডেঞ্জারাস। দে রিপ্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন ডিজায়ার অ্যান্ড ডিউটি। গাছগুলো কিন্তু সুন্দর, কিন্তু ডেঞ্জারাস কিভাবে? সে যদি ওই গাছ বা গাছের সৌন্দর্য নিতে দাঁড়িয়ে থাকতো তাহলে সে কি তার জার্নি পূরণের পূর্বে সে তার দায়িত্ব কর্তব্য পূরণ করতে পারতো না। সেই হিসাবে এটাকে গাছটাকে ডেঞ্জারাস বলা হয়েছে। আসলে এই কবিতার কিন্তু একটা ডিপ মিনিং আছে।
ঠিক আছে? যে আমাদের মৃত্যুর পূর্বে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। আমাদের সেগুলো ফুলফিল করতে হবে। না হলে আমরা শুধুমাত্র জীবনকে উপভোগ করলাম, করেই মরে গেলাম, তাহলে কিন্তু আসলে জীবনের কোনো মিনিং থাকবে না। তো এইটাই হচ্ছে এর ভাবার্থ। তোমরা চাইলে ব্যাখ্যাটা পড়তে পারো। এই জিনিসটাই বোঝানো হইছে। ডু ইউ থিংক ইচ বুক এ ম্যাজিক বক্স? এই ম্যাজিক বক্স নিয়ে আমি ঢাকা বোর্ডে মাত্র কথা বললাম। ঢাকা বোর্ডে সেম কোয়েশ্চেন আসছে। তো আমি আশা করব তোমরা ওই ভিডিওগুলো দেখবে। তারপর আমি এখানে শর্ট একটা ধারণা দিয়ে দিই। হ্যাঁ, এটা আসলে জাদুর বাক্স। বাইরে সাধারণ হলেও গোটা পৃথিবী লুকিয়ে থাকে একটা বইয়ের মধ্যে। বই খুললেই যেকোনো জায়গায় যাওয়া যায়, যেকোনো চরিত্রের সাথে দেখা করা যায়। মানে আমরা ভিন্ন, ভিন্ন ক্যারেক্টারের সাথে দেখা করি। বিভিন্ন, বিভিন্ন ওয়ার্ল্ড এক্সপ্লোর করি। বিভিন্ন, বিভিন্ন এক্সপেরিয়েন্স নেই অ্যাডভেঞ্চারের মাধ্যমে অল থ্রু আওয়ার ইমাজিনেশন। আমরা সবকিছু করি কি কল্পনার জগতে। তো এর কারণে এটাকে জাদুর বক্স বলা হয়। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মৃত? দুঃখ পৃথিবীকে আনন্দ ধার করতে হয়। এটা একদম সরাসরি একটা লাইনের অর্থ। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা ভিডিও যদি তুমি একটু দেখো, একেবারে লাইন বাই লাইন অর্থ করেছি। দেখো এইখানে একটা লাইন, তার পরবর্তীতে এর বাংলা অর্থ। তো এইভাবে যদি পড়ো তাহলে আমার মনে হয় না এইরকম কোয়েশ্চেন তোমাদের কোনোটা দিয়ে আটকাতে পারবে। তো তারপর দেখো, বাই দিস লাইন দ্য পোয়েট মিনস দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ন্যাচারালি ফুল অফ স্যাডনেস অ্যান্ড ট্রাভেল। মানে পোয়েট বুঝাইতে চাইছে আমাদের পৃথিবীতে একই অনেক দুঃখ এবং ট্রাবল, মানে অনেক দুর্দশা। আমরা বলতে পারি না পৃথিবীর সব দেশ সুখী দেশ। হয়তো হাতে হাতে গোনা। তো ওইগুলো হচ্ছে এক্সেপশন। এক্সেপশন ক্যান বি অ্যান এক্সাম্পল। মানে আমরা ওটাকে উদাহরণ হিসেবে ধরবো না। তো পৃথিবীর নিজের কাছেই দুঃখের কষ্টের অভাব নেই। ইট ডাজ নট হ্যাভ জয় অফ ইটস ওন। এর নিজেরই কোনো সুখ আনন্দ আহ্লাদ নেই। তো সো হোয়েনেভার দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস টু বি হ্যাপি ইটস হ্যাজ টু বোরো হ্যাপিনেস। মানে যখনই পৃথিবীর কোনো কিছু নিয়ে সুখী হতে হয় তখন কি করতে হয়? সুখ অন্যের কাছ থেকে ধার নিতে হয়। ফ্রম দ্য চেয়ারফুল পিপল ইন ইট। এখানে যেসব মানুষ আছে অনেক চেয়ারফুল, তাদের থেকে ধার ধার করে তারপর সুখী হতে হয়। দিস ইজ হোয়াই পিপল আর অলওয়েজ drawn to joyful and happy individuals. They provide the mirth that the world needs. The line also suggests that natural happiness is rare. প্রাকৃতিক সুখ অনেক বেশি রেয়ার বা দুর্লভ। মোস্ট অফ দ্য টাইম দ্য ওয়ার্ল্ড ইজ স্যাড। বেশিরভাগ সময় দুঃখ থাকে। তো আমি মাঝখানে বিশেষ কিছু লাইনের অর্থ বলে নিয়ে অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা ব্যাখ্যাটা একবার দেখলে হয়তোবা ক্লিয়ার হবে। দিস ইজ 8th কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। অনেক বেশি বলে ফেলেছি। এটা খুব শর্টে শেষ করছি। হাউ ডাজ দ্য পোয়েম দ্য সেন্স অফ ডিপ পোয়েট পোর্ট্রেই দ্য রিলেশনস বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার? এটা কিভাবে তুলে ধরেছে মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক? এটা একটা আনকমন কোয়েশ্চেন এবং এটা আসতে পারে। এটা থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তৈরিও করা যেতে পারে। হুম, তো এই উত্তরটা একটু খেয়াল করে লক্ষ্য করো। দ্য পোয়েম দ্য স্যান্স অফ ডিপ portrays the relation between humans and nature as unequal and dangerous. ভয়ঙ্কর হিসেবে তুলে ধরেছে। নেচার ইজ শোন অ্যাজ ফার মোর পাওয়ারফুল দ্যান হিউম্যান বিংস। আমরা চাইলেও প্রকৃতি থেকে কখনোই শক্তিশালী হতে পারি না। যদিও আমরা প্রকৃতির প্রতি অনেক বেশি অন্যায় অনাচার করে থাকি, গাছ কাটি, প্রকৃতি পরিবেশ দূষণ করি, তারপরও ওরা যদি আমাদের থেকে প্রতিশোধ নিতে চায় তাহলে আমরা 1 সেকেন্ডও টিকবো না। যেটার স্পষ্ট উদাহরণ ইন্দোনেশিয়া যে ভূমিকম্পটা হলো। ম্যারি এ ইয়ং অ্যান্ড ব্রেভ গার্ল ফেসেস দ্য ওয়াইল্ড ওয়েস্টার্ন ওয়াইন্ড। মানে একজন ব্রেভ গার্ল যে এই বাতাসের সম্মুখীন হইছে, রাইজিং টাইড, জল বাড়তেছে সেটার সম্মুখীন হইছে এবং তার জীবন সে হেরে গেছে। সে কিন্তু এই প্রকৃতির সাথে যুদ্ধ করে পারেনি। দ্য সি ইজ ডিসক্রাইবড অ্যাজ ক্রুয়েল অ্যান্ড হাঙ্গার। কিভাবে নিষ্ঠুর এবং ক্ষুধার্তর সাথে তুলনা করা হয়েছে কাকে? সমুদ্রকে। এবং সে কোনো মার্সি দেখায়নি। যদিও সে ইনোসেন্ট ছিল মারি, সে শুধুমাত্র তার ক্যাটেলগুলোকে আনতে গেছে। তারপরেও তাদের প্রতি কিন্তু কোনো মার্সি দেখায়নি সে। দ্য পোয়েম সাজেস্ট দ্য নেচার ডাজ নট কেয়ার অ্যাবাউট হিউম্যান ফিলিংস। পোয়েম বুঝাইতে চাইছে যে নেচার আমাদের মানুষের যে ফিলিংস আছে এর বিষয়ে কোনো কিছু যায় আসে না তার। আমরা যতই ব্রেভ হই তা দিয়ে সে কোনো কিছু কেয়ার করে না। ইট রিমাইন্ডস আস দ্যাট হিউম্যানস আর ফ্র্যাগল অ্যাগেন্স্ট দ্য ফোর্স অফ নেচার। মানে মানুষ হচ্ছে কিছুই না, তুচ্ছ। মাস্ট অলওয়েজ রেসপেক্ট ইটস পাওয়ার। এবং আমাদের নেচারের যে শক্তি আছে তাকে অবশ্যই সম্মান করতে হবে, প্রকৃতিকে সম্মান করতে হবে। এইটাই ছিল আমাদের আজকে শেষ কোয়েশ্চেন। পরবর্তী দিন আমি আরেকটা বোর্ড নিয়ে আসবো। খুবই সিকোয়েন্টলি আপলোড করার চেষ্টা করব। আমি আশা করবো আমার শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।